আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো বাপ বাপ করে নাকি নির্বাচন দেবে প্রফেসর ইউনূস। আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক, কারণ এটাই ইন্ডিয়ার প্ল্যান। ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে, বোকা না মানুষ, মানুষ এত বেকুব না। রাস্তায় নামার ভয় দেখান, হ্যাঁ নির্বাচন চান রাস্তায় নামা দেখেন, আপনার কর্মীরা নামে কিনা দেখেন, কত দ্রুত মাঠের মত পাল্টায় গেল দেখেন। টের পাইছেন সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর ইউনূস আরো বেশি সময় থাকেন যেন। প্রফেসর ইউনূস যদি এখন বলে আমি চললাম, মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইন্ড এটা মাটির পড়বে না, ওটা বাকশালীর বাচ্চা ফজলুলকে জানাই দিয়েন। পত্রিকায় কইতেছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত মঈন খান বলেন। তারপরে কি কি কিবা কইছে আর কি, ইংরেজিতে কইছে, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে। বাংলাদেশ পরিস্থিতি মানে কি, মানে বাংলাদেশের কি হয়েছে যাতে আমেরিকার সাহায্য লাগবে। এখানে রয়টার্স এর ব্যাপারটা বলি, এটা রয়টার্সে ছাপা হয়েছে, বুঝছাও? এটা দেখান এডিটর সাহেব, এটা রয়টার্স দিল্লি, ভালো করে দেখা দেন এডিটর সাহেব, আসল রয়টার্স না, এটা রয়টার্স দিল্লি। এখান থেকে রুমা পাল বলে একজন ছিল, হাসিনার ফেসিবাদকে সার্ভিস দিয়ে গেছে, এইটা রয়ের মাউথপিস। সে বলতেছে ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, তাই না? কইতেছে an unelected interim government led by Nobel Peace Prize laureate Mohammad Yunus has been running the South Asian country of 173 million since August after deadly student-led protest forced Prime Minister Sheikh Hasina, a long-time India ally, to flee to New Delhi. মানে হইতেছে প্রফেসর ইউনূসের সরকার আনইলেক্টেড, অনির্বাচিত। দেখলেন তো, এইবার শোনেন মির্জা ফখরুল কইতেছে আনইলেক্টেড সরকার আর আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। শুনছেন কেমনে রয়ের মাউথপিস রয়টার্স দিল্লি আর মির্জা ফখরুলের কথা একই হয়ে যায়, একই জায়গা থেকে আসে জিনিসগুলা। অবাক লাগে না আপনাদের কিভাবে ইন্ডিয়ার ইনক্লুসিভ ইলেকশন আর ওয়াকারের ইনক্লুসিভ ইলেকশনের কথা একই হয়ে যায়? দেখি চাও তো মির্জা ফখরুল আরো কিছু কথা কইছে, আসেন শুনে দেখি। সে কইতেছে ইলেক্টেড সরকার হলে সেটা শক্তিশালী সরকার হবে, নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে, সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। খারাপ মির্জা ভাই, হাসা লাগে। আমি না ঘোড়ায় হাসতেছে। শুনেন হাসিটা শুনেন। শুনেছেন আপনার কথা শুনে আজকাল ঘোড়ায় আসে। নির্বাচিত সরকার হলে শক্তিশালী সরকার হয়, তাহলে ছাত্র সরকারকে পাঁচা লাঠি দিয়া খেদা এরশাদ ক্ষমতা নিল কেমনে? নির্বাচিত সরকার ছিল না, মেলা ভোট পেয়েছিল। খালেদা জিয়া প্রথম টাইমে হাসিনার দল 180 দিন হরতাল আর নৈরাজ্য করলো কেমনে? ইলেক্টেড সরকার ছিল না ওই সময় খালেদা জিয়ার সরকার। 111 হলো কেমনে? কার ক্ষমতা থাকার টাইমে? বিএনপি ক্ষমতা থাকার টাইমে না? নির্বাচিত সরকার ছিল না, ঠেকাতে পারলেন না কেন? 64 জেলা বোমা হামলা ঠেকাতে পারলেন না কেন? জিয়া কি ইলেকশনে ক্ষমতা এসেছিল? ওনার সরকার কি দুর্বল ছিল? হ্যাঁ, যখন ইলেকশন করেছে তখনই উনি দুর্বল হয়ে গেছেন। আর রয়টার্সরা বলি শেখ মুজিব কি ইলেক্টেড প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের? নেহরু কি ইলেক্টেড প্রাইম মিনিস্টার ছিল 1947 থেকে 1951 পর্যন্ত? লেনিন কি ইলেকশন করে ক্ষমতা নিছিল? মাও সেতুং কি ইলেকশন করে ক্ষমতা নিছিল? বাংলাদেশের ইলেকশন নিয়ে এত মাথা ব্যথা কেন তোর করে? সরকারের বৈধতার জন্য ইলেকশন জরুরি না, ক্ষমতাকে অভিষিক্ত হইতে হয় জনগণের ভালোবাসায়, সমর্থনে। 1975-এর 15ই আগস্টে সোহাগের বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে জনতা পথে নামে আসা অভিষিক্ত করেছিল নতুন ক্ষমতাকে। প্রফেসর ইউনূস ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে। উনি জনতার রক্তে কান্নায় ত্যাগে ভালোবাসায় অভিষিক্ত। উনি আমাদের সুপ্রিম কমান্ডার, উনি আমাদের রাষ্ট্রের অবিসংবাদিত নেতা। তো এই রয়টার্সের প্রতিবেদনে বিএনপি কইছে নির্বাচন ডিসেম্বরের পরে গেলে অস্থিরতা তৈরি হতে পারে। হ্যাঁ, সতর্ক করিছে নাকি? বিএনপির লোকেরা একটা কাটপিস করে আমার ভিডিও বানিয়েছে আমার বক্তব্য নিয়ে, যে আমি কইছি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করা দল, নির্বাচন তো চাইবেই। কত সত্য আমি এটা বলছি, কথাটা আমি এখনো বলি। বিএনপির নির্বাচন চাওয়াতে তো কোনো সমস্যা নাই, আমার কারোই নাই। আমার সাথে শয়তানি করবেন না, ইনকে কইয়া শয়তানি করলে কিন্তু শয়তানি আন্দাই দিব পিছন দিয়া। আমি এখনো যেটা বলি যে নির্বাচন চাওয়ার অধিকার আছে বিএনপির। নির্বাচন চাওয়ার জন্য আপনার কোনো সমালোচনা করি নাই, সমালোচনা করেছি আপনারা সংস্কার চাইতেছেন না, এমনকি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা ছুঁড়ে ফেলাই দিবেন। আপনাদের চাওয়া শুধু নির্বাচন বুঝাই বলি। বিএনপির সাথে কেন আমাদের বিরোধ? নির্বাচন নিয়ে। ক্ষমতা খুব আকর্ষণীয় জিনিস, একদম সেক্সের মতো, বুঝছাও? কিন্তু ক্ষমতার মধ্যে মিল কি জানেন? মনের একটা দেওয়ানার বিষয় থাকে। দুই ব্যাপারে দুইজনের মনের মিল হইতে হয়, তাইলে শারীরিক সম্পর্কটা মধুময় হয়। এই সম্পর্কের মধ্যে কমিটমেন্টটা গড়ে ওঠে মন দেয়া নেওয়ার মধ্যে দিয়ে, যারা আমরা প্রেম বলি। শুধু শারীরিক সম্পর্কটা হইতেছে নির্বাচন আর ক্ষমতা, আর রাষ্ট্রের সংস্কার হইতেছে সেই প্রেমের মতো দেয়া নেওয়ার সম্পর্ক, যেটা আপনার পূরণ করতে হবে। কারণ রাষ্ট্রের সংস্কার এই জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল। নির্বাচন তো কোনো দফাই ছিল না, নির্বাচন ছিল 9 দফায়, নির্বাচন ছিল না। ওই 9 দফায় ছাত্র সংসদ নির্বাচন ছিল, ওটা তো আপনি আবার করতে চান না, কারণ আপনার ছাত্র দল হারবে।
আপনি সেই শয়তান ডাকাত যারে অসহায় নায়িকা বলে, শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না, আর আপনি হাসি দিয়া কইতেছেন। আমি তো ওইটাই চাই। আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো, বাপ বাপ করে নাকি নির্বাচন দেবে প্রফেসর ইউনূস। আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক, কারণ এটাই ইন্ডিয়ার প্ল্যান। ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে, বোকা না মানুষ, মানুষ তো বেকুব না। রাস্তায় নামার ভয় দেখান, হ্যাঁ নির্বাচন চান রাস্তায় নামা দেখেন, আপনার কর্মীরা নামে কিনা দেখেন, কত দ্রুত মাঠের মত পাল্টায় গেল দেখেন। টের পাইছেন সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর ইউনূস আরো বেশি সময় থাকেন যেন। প্রফেসর ইউনূস যদি এখন বলে আমি চললাম, মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইন্ড এটা মাটিত পড়বে না, ওইটা বাকশালীর বাচ্চা ফজলুলকে জানাই দিয়েন। এটা তো এপ্রিল মে জুন জুলাই শেষে দেখেন, আপনার দলের পিছে কেউ নাই, আপনারা একা হইয়া পড়ছেন। আপনার দলের নেতা কর্মীরা ইন্ডিয়ান ডিসপেন্সারির দায় নিতে চাইবে না, চাওয়ার কথাও না। আপনাদের দলের অনেক স্পিরিটেড কর্মী দল ছাড়ছে, আপনাদের খোঁজ খবরই নাই, আমার কাছে আছে, আরো ছাড়বে সামনে। আমি যে ফর্মুলা দিছি ট্রানজিশনাল গভর্নমেন্টের, একমাত্র সেটাই আপনাদের দল আর রাজনীতিকে বাঁচাইতে পারে। দেরি করলে আপনাদের লস, কারণ আপনাদের বার্গেন করার ক্ষমতা কমে যাবে। প্রফেসর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হবে, এই জন্য না যে উনি ক্ষমতায় থাকতে চান, বরং এই জন্য জনগণ ওনাকে চায়। জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম রাষ্ট্রনেতা এখন পর্যন্ত, এটা মাথায় রাখেন। আমার প্রস্তাব মাইনে নিলে আপনাদের লাভ, যদি বলেন আমি এটা নেগোসিয়েশন করে দিতে পারি সব স্টেক হোল্ডারদের সাথে, নয়তো নিজেরা করেন। আর যদি এটা না করেন কি হবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, যেমন হাসিনা ভবিষ্যৎ দেখেছিলাম যে এরকম একটা গণভোট হবে জিয়ার মতো, বুঝছাও? এইটা সাহেব দেখেছেন, আজকাল বেশি কইলাম না, আমি টায় টায় করে দিতে পারবো কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে। এবার আসেন বিএনপির আর একটা ভয় নিয়ে কথা বলি। মির্জা ফখরুলের সোশ্যাল মিডিয়া নিয়ে একটা ভাইরাল বক্তব্য দেখে আসি। এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের জবাবদিহি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নেই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। আপনারা বলবেন এটাকে, যেটা গ্রহণযোগ্য। আরেকজন আছেন বিখ্যাত মানুষ, না বলতে চাই না, যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন, তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা। মির্জা ফখরুল বলতেছে হলুদ মিডিয়ার এথিক্স আছে, সোশ্যাল মিডিয়ার এথিক্স নাই। হলুদ মিডিয়ার এথিক্স আছে মির্জা ভাই, তা ঠিক। আমরা তো হাসিনা প্রেস কনফারেন্স দেখতাম, তাই না? এথিক্স তো দেখতাম ওইটি। যারা 111 ঘটালে মিডিয়া থেকে এথিক্স তো দেখছি, তাই না? ওইটি যারা ফাঁসিবাদের বয়ান উৎপাদন করলে এথিক্স তো দেখছি ওদের, তাই না? মিডিয়ার এথিক্স তো দেখলাম যারা 21 আগস্ট গভর্নমেন্ট হামলার সময় এটা বিএনপির কাজ বলেছিল, এথিক্স তো দেখলাম। তারেক রহমানকে ডেমোনাইজ করে শয়তান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন প্রচারণা চালাইছে, খুব এথিক্স না? হ্যাঁ, বিজেএফ এর পাঠানো টেক্সট সেটে দিছে মিডিয়াগুলা, খুব এথিক্স না? স্বীকারও করেছে আবার মাহফুজা নাম, জঙ্গি নাটক সাজাইতে প্রথম আলো ডেইলি স্টার, খুব এথিক্স। আমার এথিক্স মারানি রে, কালবেলা সম্পাদক যায় আয়নাঘরে যায় আলেমদের টর্চার করার সময় ইন্টারোগেট করতে আমি হাজির থাকতে হবে, সেটা খুব এথিক্স না? আপনার এথিক্স এর কি বান্দা তো সিনেমায় প্রভুপাদের সাথে মির্জা ভাই। মির্জা আব্বাসকে গালি দিছে শোরে বাচ্চা বলে, এটা খুব বোঝাইছেন। আপনি রাজনীতি করতে আসবেন, গালি খাবেন না? তাহলে মাস্টারি করেছিলেন ওটাই করেন। ওর আমার ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশ্যার ছেলেবেলা গালি দিছিল, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোককে বেশ্যার ছেলেবেলা গালি দিছে, ওর আমাকে সহ্য করতে হয়েছে। আপনারাও গালি খেবেন, সহ্য করতে হবে। না সহ্য করতে পারলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে থাকেন। চিন্ময়ের সাথে তো খাতির আছেই। সোশ্যাল মিডিয়া নিয়ে উনি খুব দিলা, কারণ উনি জানেন ওনারা ক্ষমতায় গিয়া এই সোশ্যাল মিডিয়ার তো সহ্য করতে পারবেন না, সকাল সন্ধ্যা ঠাপ খাবেন খালি সোশ্যাল মিডিয়ার। ওনারা সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেছেন, তাই সোশ্যাল মিডিয়ার মুখ বন্ধ করতে চাচ্ছেন। ওনারা দেখেছেন ওনাদের নির্বাচনের বয়ান সোশ্যাল মিডিয়ায় জয় বাংলা করে দেওয়া হয়েছে কয়েকদিনে। আবার কইছেন সোশ্যাল মিডিয়া কুতুর আবিষ্কার হয়েছে। শুনেন, সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে কেবল রাজনীতিকে নিয়ে যেতে চায়, তারা গণতন্ত্রের দিকে নিয়ে চায় না। কেন মির্জা ভাই কুতুব দেখে ধরাইছেন? আপনারা লড়াই করেছেন না কইছে? শোনান, আবার শোনান, এইটা সে নাকি লড়াই করেছে বাংলাদেশের স্বার্থ নিয়ে। কারণ এই বিএনপি একটা দল যে প্রতিবার প্রতি বিপদে আসলে এই দেশে তারা রুখে দাঁড়িয়েছে, তারা এই সব শুনে আপনার সে রক্ষা করছে বিপক্ষে। বিএনপি সেই দল যারা বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার করেছে। গপ্প মারান, দেশকে উদ্ধার করেছেন, গপ্প মারান। ছাত্ররা রুখে না দাঁড়ালে আমাদের আজকাল শুনতে হইতো ঈদের পরে তীব্র আন্দোলন গড়ে তুলব। হ্যাঁ, সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাইছিল। 2018 সালের নির্বাচনে গেলেন, ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না আওয়ামী লীগের বিরুদ্ধে। পিটাইলে মাঠ ছেড়ে হাঁপা লাইলেন আপনারা। 2023-এর 28 অক্টোবর প্রাণের ভয়ে রুখে দাঁড়াইতে পারেন না। আপনার দলের নেতা মির্জা আব্বাস বলতেছে আবার
এখন হারকিউলিস হয়ে গেছে মির্জা আব্বাস, প্রাণের ভয় দাঁড়াই